দেখে নাও, আজকে আমি তোমাদের জন্য এই যে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের 2025-এর সম্পূর্ণ সমাধানটা ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখে নাও। সবচেয়ে প্রথমে দেখো এমসিকিউতে এসছে নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক, এটা হবে আলফা। ফিউজ তারের বৈশিষ্ট্য হবে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, এবং আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে, সেটা হবে 18। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই, সেটা হবে NaCl। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটা হবে CH3COOH। আচ্ছা, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়, সেটা হবে উত্তর হচ্ছে সবুজ। আচ্ছা, তারপরে দেখো নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, সেটা উত্তর হবে বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো, উত্তরটা হবে C2H2। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো, উত্তরটা হবে জলীয় বাষ্প। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন, উত্তর হবে 11.2 লিটার। আর এই যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, দেখো এটা ক্যালকুলেশন করলে 5.6 গ্রাম আসবে। এরপর তাপ পরিবাহিতাঙ্কের নির্ভর করে এই যে পরিবাহী উপাদানের প্রকৃতির উপর। আলোর প্রতিসরণের সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে, উত্তর হচ্ছে কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, হবে উত্তল দর্পণ। নিচের কোনটি একক তড়িৎ শক্তির একক, এটা উত্তর হবে কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, এরপর চলে আসছি আমরা খ বিভাগে। দেখো খ বিভাগে তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, বিকিউ লিখলেও হবে। এই যে দেখো ইউরেনিয়াম 235 থেকে একটা বিটা নির্গত হলে কি হবে, এটা ঘর বেড়ে যাবে, তাহলে এটা হবে 1 বাড়বে। বা তোমরা ইচ্ছা করলে এটা পারমাণবিক সংখ্যা 93 এটাও লিখতে পারো, যা ইচ্ছা লিখবে। আচ্ছা, এখানে এই যে স্তম্ভ মেলানোটা দেখে নাও। জার্মান সিলভারে উপস্থিত হবে নিকেল। ইউরেনিয়ামের তো মূল্য হচ্ছে প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে নিষ্কৃত হয় জিঙ্ক। আবার পর্যায় দ্বিতীয় পর্যায়ে ধাতু হিসেবে থাকে হচ্ছে লিথিয়াম। অনেকে এই লিথিয়ামের জায়গাটায় জিঙ্ক লিখলে নাম্বার পেয়ে যেতে পারো, কিন্তু তখন মেলাতে পারবে না বলে অনেক সময় নম্বরটা তোমাদের কেটে নেওয়া হতে পারে 1 নম্বর। তাহলে এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। এখানে লিথিয়াম বা নিকেল দুটো লিখলেই অ্যান্সারটার নম্বর পাবে, কিন্তু পরবর্তীকালে এখানে লিথিয়াম লিখলে কিন্তু সেই ক্ষেত্রে নাম্বারটা পাবে না, মেলাতে পারবে না। এটা একটু দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা হচ্ছে সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তর হবে হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট ডোবানো হয়, দেখো সাধারণত ডোবানো হলে তোমার এই কপার অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, কপারের অধক্ষেপণ হবে, বা লাল বর্ণের কপারকে পাওয়া যাবে। হেবার পদ্ধতি এমন উপস্থিত কোন ধাতুটি অনুঘটকে ব্যবহার করা হয়, আয়রন। শূন্যস্থান পূরণ এখানটা হবে CaCN2, বা যদি তোমরা এটা লেখো CaNCN, এটা লিখলেও নম্বর পাবে। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়, ক্রোমিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, যে কোনোটা লিখলেই হবে। এটা IUPAC নাম 2-ব্রোমোপ্রোপেন। অবস্থানগত আইসোমেরিজমের উদাহরণ তোমরা যেটা একটা কিছু দিতে পারো, যা ইচ্ছা দিলে নম্বর পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক হলেই হলো। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটির নাম টেট্রাফ্লুরোইথিলিন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়বৃষ্টি ঘটা হয়, ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরে গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়, ডপসন বা ডিইউ, বা তোমরা M atmosphere.cm লিখলেও নম্বর পাবে। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো, CFC বা HFC। আচ্ছা, সত্য মিথ্যা দেখো। চার্লসের সূত্র নিয়ে -273 তাপমাত্রায় গ্যাসের আয়তন অসীম হয়, সেটা হচ্ছে এই দেখো মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা কত, এই যে দেখো ঠিক হাফ হবে, 3.011 10^23। আচ্ছা, এই বিবৃতিটা দেখো যেটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসঙ্গনাঙ্ক এত, আয়তন প্রসঙ্গনাঙ্ক এত, সত্য, কারণ 3 গুণিত হয়। WM ইনভার্স K ইনভার্স কোন ভৌত রাশি তাপ পরিবাহিতাঙ্ক। বিবর্ধক কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, উত্তল। আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের মান জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না, যখন লম্বভাবে পড়ে, অর্থাৎ 0 ডিগ্রি। এটা খেয়াল করে অনেকে এটা ভুল করে 90 ডিগ্রি লিখে ফেলে। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহৃত হয়, MCB, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা লিখলেও নম্বর পাবে। এই যে 220 ভোল্ট 100 বাল্বের রোধ কত, রোধের ফর্মুলা কি, V²/P, তো তাহলে 220 × 220/100 করলে ক্যালকুলেশন করলে 484 আসবে, যে করে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, 3.1 দেখো দুটি সংকোধাতুর নাম লেখো, কপার উপস্থিত, যা ইচ্ছে লিখতে পারো তোমরা, ব্রোঞ্জ, তামা ঠামাকে তাদের ব্যবহার ট্যাবহার লিখে দেবে, কোনো অসুবিধার কিছু নেই। ব্রোঞ্জ আছে, কাঁসা আছে, লিখতে পারো যেটা ইচ্ছা করবে। খনিজ আকরিকের পার্থক্য দেখবে যে সাধারণত সব আকরিক খনিজ নয়, সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ।
আর এটা থেকে সুলভে কোনো কিছু নিষ্কৃত করা যায় না, এটা সুলভে নিষ্কৃত করা যায় কোনো যে কোনো মানে ধাতুকে, এটা মাথায় লিখতে হবে। নিচের পরিবর্তনটার জন্য এখানে হাইড্রোজেন দিতে হবে, তার জন্য 1 নম্বর পাবে। আর এখানে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম বা অ্যানি নিকেল যা ইচ্ছা লেখার জন্য 1 নম্বর পাবে। জৈব ভঙ্গু দুটো পলিমার, স্টার্চ আছে, কার্বোহাইড্রেট আছে, অনেক কিছু লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা, সেলুলোজ আছে, যেটা ইচ্ছা লিখতে পারো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? 1 নম্বর দেখো, ইউভি রশ্মিকে শোষণ করে এবং ইউভি রশ্মি ত্বকের পক্ষে ক্ষতিকর, তাই এটা আমাদের সৌরপর্দা হিসেবে কাজ করে, এটা ভালো করে লিখতে হবে। বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাস সম্পর্ক, এটা ভালো করে লিখবে, এটা কোনো অসুবিধার কিছু নেই। এই অঙ্কটা দেখো দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা দেখো, এই যে দেওয়া আছে মানগুলো দেখো, এটা P1 বাই T1 P2 বাই T2 মানে ফেলতে হবে। এই ফর্মুলা লিখলে হাফ মার্কস পাবে। তারপর ঠিকঠাক করে মানগুলো বসাতে হবে, প্রথমে সেন্টিগ্রেডগুলোকে কনভার্ট করতে হবে কেলভিনে, মানগুলো বসানোর জন্য হাফ মার্কস পাবে। তারপর ক্যালকুলেশন যদি ঠিক থাকে 533.33 সিসি, তাহলে তোমরা বাকি আরেক মার্কস পাবে। আর এই অঙ্কটাও দেখো ভালো অঙ্ক আছে, এখানে দিয়েছে যে এই যে 227 সেন্টিমিটার তাপমাত্রায় এত সেন্টি পারস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? তা পিভি ইকুয়াল টু এনআরটি করে তুমি দেখো এনটা বার করে নিলাম হাফ মোল। এই পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা করার জন্য হাফ মার্কস, এন বার করার জন্য হাফ মার্কস পেয়ে গেলে। তারপর প্রত্যেকটা দেখো ভ্যালুগুলো পুট করে দিলে, ক্যালকুলেশনটা করো বা না করো, যদি ভ্যালুটা ঠিকঠাক পুট করতে পারো এমনভাবে, তাহলেও কিন্তু তোমরা ফুল মার্কসটা পেয়ে যাবে। ক্যালকুলেশনটা করলে, বাকি না করলেও কোনো অসুবিধা নেই, কারণ ক্যালকুলেশনটা খুব কঠিন, তো তোমাদেরকে শুধু মানটা পুরো পুট করতে পারলেই এই ভি এর জন্য তোমাদের ফুল মার্কসটা দেওয়া হবে বলা হয়েছে। অবতল লেন্সের দ্বারা প্রতিবিম্ব, এই ছবিটা আঁকতে হবে এবং এই অসৎবিম্বটা দেখাতে হবে। তোমরা জানো ছবিগুলো বইতে দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। আকাশকে নীল দেখায় কেন? বিক্ষেপণটা উল্লেখ করতে হবে। তারপর র্যালের এই ফর্মুলাটা দিয়ে তোমরা লিখতে পারো, তার জন্য 2 নম্বর পাবে। 4 ওহম বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিণত করা হলে এই বৃত্তটি ব্যাস বরাবর রোধের মান নির্ণয় করো। দেখো প্রতি অর্ধে হাফ হাফ করে থাকবে, তো এই যে বৃত্ত করে যদি হয়, তাহলে এখানে হাফ এখানে হাফ করে আছে, মোট 2 ওহম। তাই 2 ওহম দেখো এত সমান্তরালে হয়ে গেল, তাহলে 1/2 + 1/2 করে 1, তাহলে আর হচ্ছে 1 বেরোবে। ক্যালসিয়াম অক্সাইড ইলেকট্রন ডট গঠন এইভাবে দেখাবে, তাহলে এখান থেকে ক্যালসিয়াম +2 তৈরি হলো, তারপর এখান থেকে অক্সিজেন -2 তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, তাহলে এটা দেখাতে হবে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক বেশি কেন? সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী, গলনাঙ্ক বেশি, গ্লুকোজ সমযোজী, গলনাঙ্ক কম, এটাই মেন লিখবে। কোনটা কোনো তড়িৎযোজী? দেখো এই যে এটা তড়িৎযোজী, আর এই দুটো তোলা হচ্ছে কি সমযোজী, তাই তো, যেটা শুধু দাগ দেওয়া আছে আনলাইন করা। উত্তপ্ত সোডিয়ামের উপর শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে? সমীকরণ সহ লেখো। তা দেখো এখানে সোডিয়াম অ্যামোনিয়া দিয়ে সোডামাইড ও হাইড্রোজেন উৎপন্ন করছে, এটাকে ইকুয়েশন দেওয়ার জন্য 1 নম্বর পাবে, আর এটাকে পুরো ভাষায় লেখার জন্য আর 1 নম্বর পাবে। সোডামাইড ও হাইড্রোজেন উৎপন্ন হবে। আধুনিক প্রজাসূত্র পেয়ে যাবে 1 থেকে 2 শ্রেণীতে, এগুলো পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে কী হয়? পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, আর শতজাতকের পর্যায় বরাবর কমে, এটা লিখতে হবে। হাইড্রোজেন অবস্থান নিয়ে আলোচনা তোমরা তো এগুলো বইতে পেয়ে যাবে, এসব কোনো সমস্যা নেই। পর্যালোচনাতে হাইড্রোজেনের দুটো অবস্থান, মানে 17 নম্বর এবং 1 নম্বরে বসানোর পিছনে যুক্তিগুলো আলোচনা করবে। আর কঠিন তরল গ্যাসও 3টে মৌলই আছে 17 নম্বর শ্রেণীতে। পিতলের চামচকে লোহার নিকেলের প্রলেপ করতে গেলে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ ক্যাথোডে হবে পিতলের চামচ, অ্যানোডে হবে বিশুদ্ধ নিকেল, আর তড়িৎ বিশ্লেষণ নিকেল ফ্লোরাইড বা নিকেলের যে কোনো ধাতব লবণ একটা নিতে হবে। লেড নাইট্রেট জ্বলিত কোনো H2S পাঠালে কী করবে? সমীকরণ সব লেখো। লেড নাইট্রেট H2S পাঠালে PbS এর কালো হতক্ষেপ পড়বে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে 1.2 ডাইব্রোমোইথেন, এই যে স্ট্রাকচার, আর এটা 1122 ডাইট্রাইব্রোমোইথেনের স্ট্রাকচার, এইটা দেখে নাও, ঠিক আছে। আর এটা বলছে জৈব যৌগের উৎপন্ন হবে সালফিউরিক অ্যালকোহলের সাথে, যে অ্যালকোহল C2H5OH প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা ইথিলিন তৈরি করবে। উৎপন্ন যৌগটার নাম বলতে চাইছি ইথিলিন বা ইথিন। সিএনজির ব্যবহার তো রান্নার গ্যাস বা গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হয়, লিখতে পারো। মিথানল, ইথানলের ক্ষতিকারক দিক এগুলো লিখবে। মিথানল সাধারণত শরীরে ক্ষতি করে, কোনোরকমভাবে আমাদের নাকে ভেপার টেপার গেলে লাংসের ক্ষতি করতে পারে, আর ইথানল অতিরিক্ত পান করার ফলে লিভারের ক্ষতি হতে পারে, এগুলো লিখবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাভোগাড্রোর সূত্র তোমরা জানো, আর শুষ্ক আর্দ্র হালকাটা এই ক্যালকুলেশনটা তোমাদের কোনো অসুবিধার কোনো কারণ নেই, তো বইতে সুন্দর করে করে দেওয়া আছে। এবং এই অঙ্কটা দেখে নাও, একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেন উপস্থিত প্রমাণ হলে কোন বিক্রিয়কটি কতটা অবৃত থাকবে উদ্বৃত্ত বিক্রিয়ার পরিণাম। এই যে বার করেছি ম্যাগনেসিয়ামের ইকুয়েশনটা দেখো দেখিয়ে দিয়েছি। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম রিয়াকশন করে অক্সিজেন 32 গ্রামের সাথে, তাহলে 32 গ্রাম অক্সিজেন 48 গ্রামের সাথে, তাহলে 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে হচ্ছে গিয়ে 0.75 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, নেওয়া হয়েছে 1 গ্রাম, তাহলে মোট 0.75 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে, আর উদ্বৃত্ত থাকবে ম্যাগনেসিয়াম হচ্ছে 1 - 0.75 0.25, তাহলে এর জন্য 1 নম্বর পাবে, এই উদ্বৃত্তের জন্য 1 নম্বর পাবে, আর এই ইকুয়েশনটা লেখার জন্য 1 নম্বর, 3 নম্বর এভাবে পাবে। এই অঙ্কটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কত গ্রাম HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা করে দিলে দেখো, এই যে 100 গ্রাম যেটা ক্যালসিয়াম কার্বনেট 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তাহলে ক্যালকুলেশনটা করে নিলে 100/44 × 66 150 গ্রাম, ঠিক আছে। রেল লাইনের পরস্পর ফাঁকা রাখা হয় কেন? কারণ
ওয়ার্ডটা ইউজ করতে হবে যদি ট্রেন বা অন্য কোনো কিছু ট্রেনের উপর ট্রেন গেলে তার ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, ওই লাইনের যে ফিসপ্লেটের ফাঁকাটা যে ফাঁকটা রাখা হয় এই ফাঁকটা বুঝে যায় তাপ উৎপন্ন হওয়ার ফলে, তাহলে তো বেঁকে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আলফা বিটা গামা সম্পর্ক তুমি এটা লেখো, যা ইচ্ছা লেখো, রেশিও দিয়ে লিখতে পারো, যেটা ইচ্ছা করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যে পরের অঙ্কটা দেখো, এখানে বলেছে যে এই যে আয়তন প্রসঙ্গ অর্থাৎ গামার মান দিয়ে দিয়েছে, এখানে বার করতে লোহার রডের দৈর্ঘ্য বার করতে হবে, অর্থাৎ আলফাটা বার করে নিতে হবে। আলফা ইকুয়াল টু গামা বাই 3, মানটা বার করে নিলাম 12 × 10⁻6 করে, তাহলে L2 = L1 × 1 + আলফা টি, 1 + আলফার মান বসিয়ে টি হচ্ছে 110 থেকে 10, এই যে বিয়োগ ফলটা করে নিয়ে ক্যালকুলেশন করলে যে 20.024 এই অ্যান্সারটা পাবে। আচ্ছা, এই প্রমাণটা তো বইতে রয়েছে, লাইটের এই 4.8 প্রমাণটা দেখানো দরকার নেই, আর এইটা তোমাদের সিলেবাসের বাইরে থেকে দিয়েছে, এটা ক্লাস 11-12 পড়ানো হয়, এটা নিয়ে আলোচনা কিছু করলাম না। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, যারা দূরের দৃষ্টি দেখতে পায়, কাছে জিনিস দেখতে পায় তাকে হাইপারমেট্রোপিয়া বলে। কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। 3 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে সমবায়টি 30 ওহম রোধের জন্য সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তাহলে দেখো 3টের জন্য 60 পাবো, তাহলে এবার তার সাথে একটা 30 ওহম মানে 1/60 × 1/30 করলে ক্যালকুলেশন করলে 1/20 আর = 20 ওহম উত্তর আসবে। তাহলে এটা বার করার জন্য 1 নম্বর পাবে, এই ফর্মুলা লেখার জন্য 1 নম্বর পাবে, আর এই ক্যালকুলেশন করার জন্য 1 নম্বর পাবে, মোট 3 নম্বর। আবার দেখো বলেছে 3টে রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে যুক্ত করলে 10 ওহম ক্ষমতা ব্যবহৃত হয়, তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করলে কত ওয়াট ব্যবহৃত হবে? তাহলে 10 = E²/3R, যখন 3টে 3R, আর যদি যখন সমান্তরাল তবে E²/R/3 হবে, তখন R/3টা চিটা উপরে গেলে 3, আর E²/R তো বেরিয়েছে 30, তাহলে 3 × 30 90। লেন্সের সূত্র বইতে আছে, শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে যুক্ত বইতে রয়েছে, ভর বিচ্যুতি এগুলো পেয়ে যাবে বইতে, কোনো সমস্যার কিছু জায়গা নেই। হিলিয়াম নিউক্লিয়াস এই অঙ্কটা দেখো দেখিয়েছি, ডেল্টা M = ফর্মুলা আছে ZMP A - ZMN - M। ZMPর মান দেখো দেওয়া আছে, প্রোটনের ভর, এই যে প্রোটনের ভর দেওয়া আছে, মানটা বসিয়ে দিলাম। তারপরে দেখো নিউট্রনের ভর দেওয়া আছে, নিউট্রন 2টো ভর বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে মোট যে পরমাণুটার ভর সেটাও দেওয়া রয়েছে, বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে দেখো যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমাদের এবার 2025-এর মাধ্যমিকের ভৌত বিজ্ঞানটা সম্পূর্ণ সমাধান করে দিলাম।